হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। আমরা লাস্ট ভিডিওতে তোমাদের স্থির তড়িৎ ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে থিওরি পোর্শন আলোচনা শেষ করেছি। তো স্বাভাবিকভাবে অন্যান্য চ্যাপ্টারের মতো আমরা চ্যাপ্টার থিওরি শেষ হলে সেই চ্যাপ্টারে গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য কোন কোন ফর্মুলাগুলো সেই এইচএস পরীক্ষা হোক এন্ট্রান্সের জন্য হোক কোনগুলো ভালো করে মনে রাখতে হয়, যাতে করে আমরা এমসিকিউ এবং অঙ্ক করার সময় একটু দ্রুততার সাথে এবং যেগুলো বড় অঙ্ক থাকবে সেখানেও সেই ফর্মুলাগুলো সরাসরি প্রয়োগ করতে পারি, তার জন্য একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি ফর্মুলাগুলো একটু মনে করিয়ে দেবো। তোমরা বইতে একবার দেখবে কিংবা নিজেরা খাতাতে লিখে রেখেও প্র্যাকটিস করার সময় সেটা কাজে লাগাবে। তো আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করি তখন চ্যাপ্টারের শুরুতে সবচেয়ে প্রথমে আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম। তো তোমাদের নিশ্চিত মনে আছে কুলম্বের সূত্র আমরা সিজিএস এইভাবে লিখেছিলাম আর এসআই তে লিখেছিলাম এইভাবে Q1 Q2 by 4 pi epsilon naught r square। তো যেহেতু এখানে মাধ্যমটা শূন্য মাধ্যম কিংবা y মাধ্যম ধরেছি তাই এটা এপসাইলন জিরো লিখছি, না হলে তোমাদের যেটা লিখতে হবে সেটা আমি বলেওছিলাম, আমি জাস্ট একটা জিস্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে আইদার 4 pi epsilon r square লিখতে হবে, না হলে লিখতে হবে এইটা 4 pi a epsilon 0 r square। তো এখানে প্রশ্ন এরাইজ করছে সেটা হচ্ছে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমে সেটা হচ্ছে এপসাইলন বাই এপসাইলন 0 যার কোনো একক নেই। তো এটা মাথায় রাখতে হবে। এরপর আমরা যেটা পড়েছিলাম এর ভেক্টর ফরম্যাটটাও আমরা পড়েছি, অর্থাৎ আমরা এইভাবেও প্রকাশ করতে পারি 4 pi এপসাইলন 0 যদি আমি শূন্য মাধ্যম ধরে করি, এখানে একটা r ক্যাপ, সেটা যদি না লিখতে হয় তাহলে আমরা এটা করব r কিউব, এখানে r ভেক্টর। তো এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটটা। তো এইবারে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এই বল আর তড়িৎ ক্ষেত্র প্রবল তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন ছিল, এটাও আমাদের অঙ্ক করার সময় খুব কাজে লাগে। তাছাড়া আমাদের আধানের সিজিএস এবং এসআই একক অর্থাৎ স্ট্যাক কুলম এবং এসআই একক কুলমের মধ্যে সম্পর্ক অর্থাৎ 1 কুলম = 3 × 10⁹ সেটা আমি লাস্ট চ্যাপ্টারে এমনিও বলেছিলাম তোমাদের মনে রাখতে। তো এখান থেকে ই যেটা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবল সেইটা আমরা যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতাযুক্ত কোনো মাধ্যমের কথা ভাবা হয় তার ক্ষেত্রে এপসাইলন, না হলে এপসাইলন 0, না হলে ইন জেনারেল এই এপসাইলনের জায়গায় আমরা কে এপসাইলন 0 লিখব। তো এটা একটা এক্সপ্রেশন থাকছেই। এছাড়া যেটা আর লাগবে আমাদের সেটা হচ্ছে এই এক্সপ্রেশন করলাম আমরা। আরেকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সিগমা বাই কে এপসাইলন 0, অর্থাৎ E = সিগমা বাই কে এপসাইলন 0, অর্থাৎ কে হচ্ছে এই ক্ষেত্রে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কিংবা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবল। এটা তোমরা পেজ নাম্বার 38 এ একটা আহিত পরিবাহের নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্র প্রবল বলে এই প্রমাণটা রয়েছে, এটাকে কুলম্বের উপপাদ্যও বলা হয়। যদি এটাকে আমরা ভেক্টর ফরম্যাটে বলি তখন এরকম হবে, কিংবা এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তো এই ফর্মুলাটা খুবই কাজে, আমাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগে। এটা এমনিও গাউসের উপপাদ্যের প্রয়োগও আমি আলোচনা করেছি, সেটা লাস্ট ভিডিওতেই আলোচনা করেছি, সেটা একটু মাথায় রাখতে হবে। এছাড়া যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। কোন আধানকে কোন একটা বিন্দুতে রাখা আছে সপোজ এখানটায়, তো সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, তাহলে সেখান থেকে যে পরিমাণ অর্থাৎ যত সংখ্যক তড়িৎ বলরেখা অতিক্রান্ত করবে সেটা এই ফর্মুলা দিয়ে হয়। এবার যদি সেটা শূন্য মাধ্যম কি y মাধ্যম হয় তখন তোমরা q বাই এপসাইলন 0 লিখতে পারো। তো এই ফর্মুলা প্রচুর কাজে লাগে আমাদের এইচএস এ হোক কিংবা টেস্ট পেপারে ভর্তি রয়েছে প্রশ্ন 2 কুলম আধান থেকে কতগুলি বলরেখা বের হচ্ছে, তখন এই ফর্মুলাই কিন্তু ইউজ হবে। তো এটা মাথায় রাখতে হবে। যদি কোনো মাধ্যমের কথা উল্লেখ না থাকে তোমরা শূন্য মাধ্যম কিংবা y মাধ্যম ধরে নিতে পারো। এটা ছাড়া আমাদের যে তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা এটা লিখি কারণ তড়িৎ ফ্লাক্স এমনি স্কেলার আছে একটা। তো এই ক্ষেত্রে এটাকে আমরা এইভাবেও বলতে পারি, যেহেতু আমরা ক্যালকুলাস ইউজ করে লিখছি, আর এইটাই হচ্ছে আমাদের q বাই এপসাইলন যদি মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসাইলন হয়। তাহলে এটা হচ্ছে গাউসের উপপাদ্য। এই গাউসের উপপাদ্য এবং ফ্লাক্সের যে
রাশিমালা, এই রাশিমালাগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যাতে করে তোমাদের অঙ্ক করার সময় খুব কাজে লাগে। এবং এখান থেকে আমাদের এই গাউসের উপপাদ্যের যে বিভিন্ন প্রয়োগগুলো রয়েছে সেগুলো ভালো করে করতে হবে। যেরকম আমি তোমাদের বলি যে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা তখন দেখেও ছিলাম যে বদ্ধ যে ক্ষেত্র রয়েছে তার ভেতরে যদি আধান থাকে তাহলে আমরা তিন তড়িৎ ফ্লাক্সটা পাচ্ছি। অবশ্য যোগফলের উপর নির্ভর করছে, যোগফল শূন্য হলে তখন পাবো না, আর বাইরে থাকলে কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স শূন্য পাই। সেইখানে তোমরা দেখবে কিছু অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম, যেরকম একটা গোলীয় গোলকের ভেতরে সেখানে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ শূন্য পেয়েছিলাম, কিন্তু একটা অসীম দৈর্ঘ্যের যে একটা ঋজু আহিত পরিবাহী রয়েছে তার ক্ষেত্রে আমরা কিন্তু এক্সপ্রেশন এরকম পেয়েছিলাম 1/4πε2λ/x, যেখানে x হচ্ছে সেই অসীম দীর্ঘঋজু পরিবাহী তার থেকে দূরত্ব যে বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলা হয়েছে। এছাড়া একটা সুষমভাবে আহিত সমতল পাত ছিল, তো তার জন্য আমরা এরকম একটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম। তো আমি শূন্য মাধ্যম ধরে ε0 লিখছি, যেহেতু শূন্য মাধ্যম যদি না থাকে জেনারেল প্রমাণ যদি বলা হয় তখন এই ফর্মুলা লাগাতে হবে। সমতল পাতের ক্ষেত্রে কিন্তু দুইটা আসবে। তো নিকটবর্তী প্রান্তে যেটা আমি আগেই বলে দিয়েছি সেটা এই এক্সপ্রেশন হলেই হবে। এইবার একটা মেইন ফর্মুলা যেটা মাঝে ছিল সেটা আমি বলিনি জেনে শুনে, সেটা এবার আমি বলি। সেটা হচ্ছে আমরা এই যে ফর্মুলাগুলো জানলাম, এছাড়া আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে যেখান থেকে আমাদের প্রশ্ন আসে ভালো মতোই, তো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরুতে প্রথম তোমাদের ভালো করে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের এই যে রাশিমালাটা। কিন্তু তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছি। তো তার মধ্যে ছিল তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমাধিখণ্ডক উপরে। তো তাদের যে প্রাবল্যের রাশিমালা সেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, কুলম্বের সূত্রে এই যে 1/4πε0 তার মানটা সরাসরি SI তে 9 × 10⁹ টা মনে রাখবে, যাতে করে অঙ্ক করার সময় বারবার মান বসাতে না হয়, তো সরাসরি মানটা বসিয়ে দিতে পারবে। যাকে তো আগের আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে যে আমরা অক্ষস্থিত কোনো বিন্দুতে তোমাদের হয়তো বের করতে বললো যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি SI এক্সপ্রেশনটা লিখছি বিশেষ ক্ষেত্র, সেখান থেকে তোমরা পড়ে নেবে যখন r এর মান l এর থেকে যথেষ্ট বড় হয়। তো এইখানে আমরা এইরকম এক্সপ্রেশন পেয়েছিলাম, যদি আমি বায়ু মাধ্যম কিংবা শূন্য মাধ্যম ধরে করি, না হলে কাজ করতে হবে তোমাদের ওটাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এখানে k ε0 রাখতে হবে। তো যেরকম প্রয়োজন সেই হিসাবে তোমরা চেঞ্জ করে নেবে। তো এই এক্সপ্রেশনটা ছিল আমাদের অক্ষের উপরে অবস্থানের জন্য ছিল। তাছাড়া লম্ব সমাধিখণ্ডক অবস্থানের জন্য যে এক্সপ্রেশনটা আমাদের ছিল সেটা হচ্ছে 4πk ε0, আর এদিকে সম্ভবত আমি এবার মিলিয়ে নিচ্ছি r² + l² টু দি পাওয়ার 3/2 ছিল। 4πk ε0, সরি উপরে r ছিল না, শুধু p ছিল। তাহলে একবার মিলিয়ে নাও, তো p/4πk ε0 r² + l² এরকম এক্সপ্রেশন ছিল। তোমরা টেক্সটেও দেখবে যেখানে থিওরি রয়েছে সেখানে প্রুফটা করা ছিল, অর্থাৎ 42 নম্বর পেজে এই প্রমাণটা আমরা করেছি। তো এখানে যেরকম আমরা করলাম ওইরকম আরেকটা হচ্ছে যে কোনো বিন্দুতে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে এবং দ্বিমেরুর অক্ষের সঙ্গে যদি থিটা কোণে কোনো একটা বিন্দু থাকে সেখানে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, তো সেই তড়িৎ প্রবাহের জন্য আমরা একটা প্রমাণ করেছিলাম, সেটা ছিল আমাদের এই জেনারেল প্রমাণ। সেটা হচ্ছে উত্তর পেয়েছিলাম আমরা এইটা p/r³ আর উপরে ছিল 3 cos² θ + 1। তো এই যে এক্সপ্রেশনটা লিখলাম এটা হলো জেনারেল, r এবং θ এর পার্টিকুলার ভ্যালুর জন্য এর মানটা পার্টিকুলার পাওয়া যাবে। তো এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আবার একটা কথা বলে রাখবো, যদি প্রান্ত অবস্থান বলে তাহলে এটা যদি ডাইপোল হয় তাহলে এদিকে কিংবা এদিকে, তো তখন একটা স্পেশাল কেস এখান থেকে চলে আসবে, তখন এরকম একটা এক্সপ্রেশন চলে আসবে, কারণ তখন r এর মান l এর থেকে যথেষ্ট বড়, সেই জন্য লেখা যাচ্ছে। তো একই ভাবে আমরা এখানেও যদি করি তাহলে এখানেও লিখতে পারবো যখন r এর মান l এর থেকে যথেষ্ট বড়। তো এইগুলো একটু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে যেটা আমাদের ডাইপোলের টর্ক সংক্রান্ত ফর্মুলা, সেটা হচ্ছে τ = p × e, যেটা হচ্ছে pe sin θ
যেখানে ই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, টি তো বুঝতেই পারছো তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, এবং থিটা হচ্ছে সেই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক এবং তড়িৎ প্রাবল্য যেটা রয়েছে তার মধ্যবর্তী কোণ। এই এক্সপ্রেশন দিয়ে আমাদের টর্কের অঙ্কগুলো তড়িৎ দ্বিমেরু সেগুলো হবে। তো এগুলো তো মনে রাখতেই হচ্ছে। তাছাড়া তোমাদের বইতে পেজ নাম্বার 65 এ দ্রুত সমাধানের কৌশল বলে কিছু ফর্মুলা রয়েছে, যেটা তোমাদের টেক্সটে পড়া নেই, কারণ হচ্ছে ওগুলো আমাদের এইচএস এর এমসিকিউ এবং স্পেশালি এন্ট্রান্সে এমসিকিউ গুলো দ্রুত করার জন্য লাগে। কারণ এন্ট্রান্সে কম সময়ের মধ্যে তোমাদের উত্তরটা করতে হবে বা নির্ভুল করতে হবে, কারণ নেগেটিভ মার্কিং থাকে। তো সেই ক্ষেত্রে কিছু টিপস কিংবা কিছু ছোট ছোট ট্রিক্স রয়েছে, যে ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে পারলে তোমরা কিন্তু অঙ্কটা সরাসরি করে নিতে পারবে। যেমন পেজ নাম্বার 65 এবং 66 2021 এডিশনের বইতে এই 65 এবং 66 পেজে কিছু উদাহরণ রয়েছে, আমি ফর্মুলাগুলো রয়েছে, আমি একটু বলছি, শর্টেই বলছি। তো সেটা হচ্ছে তোমরা দেখবে একটা রয়েছে ঋজু পরিবাহী তারের জন্য রয়েছে এরকম এইরকম বিন্দু রয়েছে। তো আমি পুরোটা রাখছি না। তো এখানে মূল যেটা ব্যাপার হলো, এখানে পজিটিভলি চার্জ রয়েছে আর যে কোণটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে থিটা। তো যেহেতু এটা পরিবাহী একটা তার, তো সেই জন্য এখানে তো রৈখিক ঘনত্ব আসবে। তো E = 2 ল্যামডা sin থিটা 4 পাই এপসিলন, আর এখানে ডিসটেন্স যেটা ধরা রয়েছে সেটা হচ্ছে r। তাহলে E = 1/4 পাই এপসিলন 0 নিচে r 2 ল্যামডা sin থিটা। তাহলে এই r যে ডিসটেন্স সেটা হচ্ছে এই ডিসটেন্স, সেটা চেঞ্জ হলে হবে। তো এই ফর্মুলাটা তোমরা এমনিও যখন আমি একটু আগে তোমাদের বলেছিলাম একটা শুরুতে, ভিডিও শুরুতে একটা অসীম ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে সেখানেও কিন্তু এরকম এক্সপ্রেশন একটা ছিল। তো এছাড়া তোমাদের দেখবে দুটো মানে খুব কমন ব্যাপার রয়েছে। একটা হচ্ছে যদি আমি এটা কোয়াড্র্যান্ট ধরি, তো কোয়াড্র্যান্টে দেখবে যদি এরকম কোনো তড়িতায়িত পরিবাহী অংশ থাকে, ধরো প্লাস 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 এরকম, আর সেখানে বুঝতেই পারছো টোটালটা 90, এটা টোটালটা 90, তাহলে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। তো এইরকম অঙ্ক করার ক্ষেত্রে যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে, তো তড়িৎ প্রাবল্যটা বাইরের দিকে হয়, কারণ সাধারণত অঙ্কতেই এটা বেশি গুরুত্বপূর্ণ হয়। তো এইখানে একটু মনে রাখবে 1/4 পাই এপসিলন 0 প্রুফ তোমাদের কোনো করার দরকার নেই, কারণ হচ্ছে যেটা জাস্ট নিউমেরিক্যালস করার জন্য। এখানে একটা √2 আসে। তো √2 আসার পিছনে কারণও তোমরা যদি বলা হয় তার কারণ একটাই, তো থিটার জায়গায় যেহেতু 45 ডিগ্রি বসানো হচ্ছে, তাহলে sin 45, তো সেখান থেকে sin 45 বসলে 1/√2, তার একটা 2 থেকে একটা √2 বাদ চলে যাচ্ছে, একটা √2 রয়ে যাচ্ছে, সেই জন্য এরকম এক্সপ্রেশন হয়েছে। তো একই ভাবে আমাদের আরেকটা আমি বলবো যে ফর্মুলা সেমই থাকবে, যদি উল্টোটা হয়, অর্থাৎ এরকমই কোয়াড্র্যান্ট থাকবে, সেই কোয়াড্র্যান্টে এটা পুরো চার্জ আছে হয়তো, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রবল যদি বের করা, তাহলে ফর্মুলা কিন্তু সেম থাকবে, এটাই কোনো চেঞ্জ হবে না। এর জন্য তাই, কারণ এই ক্ষেত্রেও কিন্তু যেরকম এখানে 90 ডিগ্রি ছিল, এখানে সেরকম 90 ডিগ্রিটা কিন্তু নেই। তো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এরকমই দাঁড়িয়ে যাচ্ছে, একই রকম, এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হবে না। তো বইতেও দেখতে পারো একই এক্সপ্রেশন রয়েছে। আরেকটা হচ্ছে এটা যেরকম আমরা একটা করলাম, তো আরেকটা দেখবে ডান দিকে একটা তার রয়েছে, এরকম উল্টো ইউএস শেপের একটা তার রয়েছে, আর সে চার্জ রয়েছে এরকম। তো এই যে চার্জ রয়েছে, এই ক্ষেত্রে এই বিন্দুতে, অর্থাৎ স্বাভাবিকভাবে নিয়ে অভিমুখটা বাইরের দিকে হবে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে এটা এটা এই কোণগুলো থিটা রয়েছে। তো এই যে কোণগুলো থিটা রয়েছে, আর এই ডিসটেন্সটাও স্বাভাবিকভাবে আরই হবে, সে ইকুয়াল ডিসটেন্সে রয়েছে। তো এবার এখানে জিজ্ঞেস করছে ই এর রাশিমালা কি হবে। তো একই রকমই থাকবে ই এর রাশিমালা, শুধু সেখানে সাইন ছিল, এখানে হবে cos। তো তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এই শেপের যদি কোনো কিছু দেখো সেখানে cos থাকবে। এবারে স্বাভাবিকভাবে তোমার এক্সপ্রেশন তোমাদের এখানে চেঞ্জ হবে। যেরকম ধরো এখানে একটা নিচে রয়েছে, সেটা একদমই 180 এইভাবে রয়েছে। তো এইখানে বের করা হয়েছে কি না, এখানে সেই আবার এটা r, এটা r, তাহলে e এর অভিমুখ। তো এই ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা আমাদের রয়েছে, সেই এক্সপ্রেশনে দেখবে যেটা নরমাল এক্সপ্রেশন হয়ে থাকে, অর্থাৎ 2 ল্যামডা 4 পাই এপসিলন 0 r। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবচেয়ে যেটা বড় কারণ হচ্ছে এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা 180। তো সেই জন্য আমরা 180 বসালে cos 180 -1 হয়, মাইনাসটা তো অভিমুখ বোঝানোর জন্য, সেটা বহির্মুখে এমনিও রয়েছে। তো সেই ভ্যালুর জন্য এটা কিন্তু 2 ল্যামডা রয়ে যায়, এটা 1 হয়ে যায়। তো এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এছাড়া পেজ নাম্বার 66 তে একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, স্পেশালি এটা
বড় অঙ্কতেও আমাদের হেল্প করে। অবশ্য বড় অঙ্ক দিলে আমরা এরকম শর্টকাট ভাবে করতে পারবো না, এটা এমসিকিউর জন্য ঠিক আছে, কিন্তু বড় অঙ্কতে করা যাবে। আমি কিন্তু এই টেকনিক্স গুলো যা বলছি কিংবা বইতে তোমরা পড়ছো সেগুলো সবই কিন্তু ছোট অঙ্কের জন্য, অর্থাৎ যেখানে অপশন ভিত্তিক অঙ্ক থাকে। কারণ বড় অঙ্ক থাকলে তোমাদের কিন্তু করে দেখাতে হবে, করে দেখাতে হলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যায়। যেরকম ধরো দুটো সমজাতীয় আধান রয়েছে, এরকম দুটো সমজাতীয় আধান ধরে এরকম একটা Q1 একটা Q2 রয়েছে। তো এই ক্ষেত্রে বলছে Q1 এর মান Q2 থেকে কম, এবং এখানে একটা উদাসীন বিন্দু যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, তো সেরকম একটা বিন্দু তার নাম হচ্ছে n। এই ডিসটেন্সটা x1 আর এই ডিসটেন্সটা যেটা বইতে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে x2। তাহলে পরীক্ষাতে কি হয় না, এইখানে x1 আর এখানে যে x2, এই যে দুটো দূরত্ব রয়েছে, অর্থাৎ এই আধান থেকে নিউট্রাল পয়েন্টের ডিসটেন্স x1 এবং এই আধান Q2 থেকে x2, পরীক্ষাতে যেটা খুশি চাইতে পারে, অর্থাৎ এই আধান থেকে কতটা কিংবা এই আধান থেকে কতটা। একটা জিনিস খেয়াল রাখবে, পরিষ্কার রয়েছে এটা সমজাতীয় আধান, অর্থাৎ দুটো ঋণাত্মক কিংবা দুটোই ধনাত্মক, জরুরি নয় যে দুটি আধানের মান সেম হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের এটা মনে রাখার জন্য বলছি, যেহেতু মোট ডিসটেন্সটা অর্থাৎ এই টোটালটা, এটা যদি n হয়, এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে x। তাহলে x এর সঙ্গে x1 x2 সম্পর্ক কি হবে? সবচেয়ে প্রথমে আসা যাক x1। তাহলে মনে রাখবে x1 সমান হচ্ছে x অর্থাৎ টোটাল ডিসটেন্স বাই রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। মনে রাখার সুবিধার জন্য আমি একটা ছোট্ট টেকনিক বলছি। এই ক্ষেত্রে x1 আছে, তাহলে এইটা একটা গুণিতক আকারে থাকছে, মানে x2 এর কত গুণিতক, উপরে x তো সব সময় থাকবে, নিচে যেহেতু 1 আছে, দেখো এখানে 1 টা আছে, তো উপরে কিন্তু 1 নেই, 2 আছে, 2 আছে মানে নিচে 1 হবে, আর পরেরটা কিন্তু প্লাস 1। এভাবে মনে রাখা যেতে পারে, কিংবা যে যেভাবে পাচ্ছ মনে রাখো। এটা x1 এর গেল। এবার আমরা x2 তে যদি আসি, আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, এখানে x2 লেখার কোনো দরকার নেই, এখানে x2 তো বের করব। শুধুমাত্র আসবে কি x1 সমান হচ্ছে x অর্থাৎ টোটাল যে ডিসটেন্সটা বাই হচ্ছে, কারণ x1 যখন বের করছি তখন তার x2 থাকবে না, তখন আমরা ভুলে বলা হয়ে গেছে। তাহলে x1 x বাই রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। আর যখন সেটা x2 লিখব সেইটা হচ্ছে x বাই, দেখো একই রকম এক্সপ্রেশন, শুধুমাত্র চেঞ্জ। মনে রাখার জন্য বলি, যেটা এখানে থাকবে 2 সেটা নিচে থাকবে, যেটা থাকবে এখানে সেটা একদম নিচে থাকবে, উপরে সম্পূর্ণ উল্টোটাই থাকবে, আর প্লাসটা তো সবসময় থাকে। এটা কখন? দুটো যখন সমজাতীয় আধান তখন। আর যদি বিপরীত জাতীয় আধান হয় তখন কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে, কারণ ওদের মধ্যবর্তী কোনো বিন্দুতে কোনোদিনই কিন্তু তড়িৎ প্রাবল্য শূন্য হবে না, কারণ দুটোই হচ্ছে বিপরীত জাতীয় আধান। তো বিপরীত জাতীয় আধান হওয়া মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো, এখানেও যদি আমি ধরি Q1 লেস দেন Q2, তাহলে যেহেতু বিপরীত জাতীয় আধান হচ্ছে, তাহলে আমরা আকর্ষণ বল ক্রিয়া করব, সেটা সব সময় থাকবে কি একটা আকর্ষণ বল থাকবে, কারণ মাঝে কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে না। তো সেই জন্য দেখো এখানে ডায়াগ্রামে তোমরা সেটা কিন্তু দেখতে পাবে না। তাহলে নিউট্রাল পয়েন্টটা স্বাভাবিকভাবে যদি Q1 টা ছোট ধরা হয়েছে, তাহলে একটু দূরে পাওয়া যাবে L, এটা L1 ধরার দরকার নেই, L বইতে L ধরেছে। আর টাচ ছাড়া যে রয়েছে Q1 Q2 এর মধ্যে আগের বারের মতো ডিসটেন্সটা আমরা ধরলাম x, সেটা L, আর এদিকে হচ্ছে Q1 আর Q2 এর মধ্যে x। তো এই ডিসটেন্সটা যে লিখলাম আমরা, এইখান থেকে যদি আমরা এবারে যদি L যেহেতু চাইছি, অর্থাৎ Q1 থেকে কত দূরত্বে উদাসীন বিন্দুটা পাওয়া গেছে, তো সেই এক্সপ্রেশনটা যেটা হবে x বাই এর মতই হবে, শুধু একটা মাইনাস চিহ্ন আসবে, Q2 বাই Q1 মাইনাস 1। তো এই দেখো বইতে এক্সপ্রেশনটা রয়েছে, যদি মনে রাখতে পারো এমসিকিউ তে কিন্তু তোমরা খুব লাভবান হবে, সরাসরি অঙ্ক কিন্তু করতে পারবে। এটা একটু মনে রাখবে। তার নিচে পেন্ডুলাম সংক্রান্ত কয়েকটা প্রশ্ন রয়েছে, খুবই সহজগুলো রয়েছে। সে তোমরা জানো যে পেন্ডুলামে যে দোলনকাল সেটা হচ্ছে আমরা পড়েছি, কোথায় পড়েছিলাম না, আমরা পড়েছিলাম ক্লাস 11 এ সরল দোলগতি চ্যাপ্টারে। তো সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে পেন্ডুলামে যে পর্যায়কাল সেটা হচ্ছে এইটা, কিন্তু যখন একটা পেন্ডুলাম কেস 1 গোলকটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, অর্থাৎ পেন্ডুলাম যে আছে এরকম,
তড়িৎ ক্ষেত্র একবার এরকম ধরবো, আর একবার উপরের দিকে ধরবো, আর একবার নিচের দিকে ধরবো। তো তিন ভাবে থাকতে পারে, ঠিক আছে? তোমরা বলতে স্যার এদিকে থাকতে পারে, এদিকে তো থাকতে পারে, একই ব্যাপার, কারণ তখন পেন্ডুলামটা আমাদের এদিকে ছিল। তো এইরকম কেসে তোমাদের যে টি এর যে এক্সপ্রেশনটা হবে, তো এল তো থাকছেই আর নিচে জি, তাহলে যে জি এর মানের যে পরিবর্তনটা হবে সেটা কি না তোমরা ভালো করেই জানো, f সমান QE হয়। আর যদি এর আধান, এই ক্ষেত্রে যেহেতু আধান Q ধরা রয়েছে, তো কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এই গোলকটা তড়িতায়িত, অর্থাৎ এই দোলক পিণ্ডকে Q আধান দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু লব্ধিটা লিখবো এখানে, তাহলে এটা হবে g স্কয়ার, এখানে হবে q স্কয়ার e স্কয়ার, কারণ এখান থেকে দেখো ma তাহলে বাই m স্কয়ার। তো তোমরা এক্সপ্রেশনে দেখবে এই জিনিসটাই কিন্তু লেখা রয়েছে। এবার কোনো কারণে দেখা গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উপরের দিকে, আর ওজন তো সবসময় স্বাভাবিকভাবে নিচের দিকেই থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের t সমান 2 পাই l g মাইনাস QE বাই m। তো তোমরা ওটা বইতেও দেখবে রয়েছে, যেহেতু QE টা উপরের দিকে হচ্ছে, অর্থাৎ যেহেতু Q আধান দেওয়া হয়েছে, তো স্বাভাবিক ফোর্সটা QE থাকবে, যেহেতু পজিটিভ রয়েছে। আর যদি দেখা যায় তড়িৎ ক্ষেত্র প্রবণতা নিচের দিকে রয়েছে, অর্থাৎ mg ও নিচের দিকে যেহেতু আছে, আর QE ও নিচের দিকে, তো সেই ক্ষেত্রে t এর এক্সপ্রেশন যেটা হবে, এটা একদমই সহজ মনে রাখা, জাস্ট ভেক্টর ফরম্যাটে যেরকম হয় একই দিকে হচ্ছে, তাই আমরা এটা লিখলাম। তো এই যে ফর্মুলাগুলো তোমরা দেখলে, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে, স্পেশালি এন্ট্রান্সে আর এইচএসএ ও এমসিকিউ করার সময় স্পেশালি। কিন্তু বড় অঙ্ক করার সময় তোমাদের কিন্তু ফর্মুলা বসানোর সাথে সাথে যদি পদ্ধতি থাকে সেই পদ্ধতিটাও প্রয়োগ করতে হবে। যেরকম আমি বললাম উদাহরণ বিন্দুর ক্ষেত্রে এখন সরাসরি ফর্মুলা বসিয়ে বড় অঙ্ক করা যাবে না, টু মার্কসের অঙ্কগুলো করা যাবে না। এইচএসএ বলছি, এন্ট্রান্সে তো এমসিকিউ অপশন থাকে, করা যাবে। তো তখন কিন্তু তোমাদেরকে একটা বিন্দু ধরে ক্যালকুলেশন করে তড়িৎ বল হোক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেরকম প্রশ্ন থাকে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই হয় কিংবা সাম্যাবস্থা যদি হয়, তাহলে বল বের করে সেখানে করতে হবে। তো এই ভিডিওতে এই অবধি ফর্মুলা নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। নেক্সট ভিডিও থেকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ যদি তোমাদের কাছে 55টা রয়েছে আর এন্ট্রান্স এগুলো কাজেও লাগে, তো ওই জন্য আমি 55টার মধ্যে যেগুলো বইতে কষে দিয়েছে সেগুলো তো তোমরা নিজেরাও দেখতে পারবে, যেগুলো বইতে করে দেওয়া নেই 5-6টা করে দেওয়া রয়েছে, 5-6টার বেশি করে দেওয়া রয়েছে। তো আমরা নেক্সট দুটো ভিডিওতে ভাগ করে আমরা আলোচনা করব এমসিকিউ গুলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে এমসিকিউ নিয়ে আলোচনা হবে। টিল দেন, বাই।